আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল ছাত্রীদেরকে এবং শিক্ষকদেরকে। তো আজকে আমি বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ক্লাস নিব। অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অর্থায়নের নীতিমালা। এই অর্থায়নের নীতিমালায় আজকে চতুর্থ অধ্যায় আমি অর্থের সময়ের মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি এই ক্লাসটি তোমাদেরকে নিব। এই অঙ্কগুলা তোমাদেরকে ক্লাসেও আমি কয়েকবার করাইছি, তোমরা রিপিট যাতে করতে পারো এবং বোর্ডের গুরুত্বপূর্ণ অঙ্কগুলা আমি এখন করাবো। কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই তোমাদেরকে প্রায় দুইটা অঙ্কই তোমাদের এই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তোমাদেরকে প্রত্যেক বছরই প্রায় দুইটা অঙ্ক আসে। তো আমি আজকে আমার এই অনলাইন ক্লাস শুরু করছি। প্রথমে আমরা জেনে নিব অর্থের সময়ের মূল্য বলতে কি বুঝো বা কি বুঝি। অর্থের সময়ের মূল্য কি? দেখো, সংজ্ঞাতে লেখা আছে, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে অর্থের সময়ের মূল্য বলে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটবে তাকে অর্থের সময়ের মূল্য বলে। অর্থাৎ বর্তমানের 100 টাকা ভবিষ্যতের 100 টাকা সমান হবে না, অবশ্যই টাকাটা বেশি হবে, 110 টাকা বা 120 টাকা এরকম হবে। তাহলে আমরা অবশ্যই জানলাম অর্থের সময়ের মূল্যের সংজ্ঞা। এখন আমরা জানব অর্থের সময়ের মূল্যের পছন্দনীয় কারণ। মানুষ কেন অর্থের সময়ের মূল্য পছন্দ করে? তো 1 নম্বরে আছে অনিশ্চয়তা, 2 নম্বরে ভোগ, 3 নম্বরে মুদ্রাস্ফীতি, 4 নম্বরে বিনিয়োগের সুযোগ। আমরা এগুলো একটু দেখি। 1 নম্বরে অনিশ্চয়তা। মানুষের জীবনটা অনিশ্চয়তায় ভরা। মানুষ ভবিষ্যতের মূল্যের চেয়ে বর্তমান মূল্যটাকেই বেশি প্রাধান্য দেয়, কারণ ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। ভবিষ্যতে সে সুস্থ থাকবে না মৃত্যুবরণ করবে সেই চিন্তা মাথায় রেখে মানুষ এই বর্তমান মূল্যটাকেই বেশি পছন্দ করে। সেজন্য অনিশ্চয়তা এই অর্থের সময়ের মূল্যের একটা পছন্দনীয় অন্যতম কারণ। তাই অনিশ্চয়তা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এখানে বিবেচিত হয়। 2 নাম্বার, বর্তমান সময়ে ভোগের গুরুত্বটা সবচেয়ে বেশি দেয়, কারণ ভবিষ্যতে সে বেঁচে থাকবে কিনা অথবা কোনো রোগের সঙ্গে ভোগে বা পঙ্গুত্ব ভোগে যে পরবর্তীতে ভোগ না করতে পারলে তখন এই ভোগটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তাই ভোগটাকে মানুষ অর্থের সময়ের মূল্যে বেশি প্রাধান্য দেয়। এই কারণে যদি ভবিষ্যতে সে পর্যাপ্ত পরিমাণে ভোগ নাও করতে পারে এই বিভিন্ন রোগ ব্যাধি বা মৃত্যুবরণের কারণে, সেই জন্য ভোগটাকে মানুষ বেশি পছন্দ করে। 3 নাম্বার, মুদ্রাস্ফীতি। আগে জানতে হবে মুদ্রাস্ফীতি কাকে বলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকেই আমরা সাধারণত মুদ্রাস্ফীতি বলে থাকি। এই মুদ্রাস্ফীতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বর্তমানে যে পণ্যটা আমি 100 টাকা দিয়ে কিনতে পারবো ভবিষ্যতে সেটা কিনতে হয়তো বা আমার 120 টাকা বা 30 টাকা বেশি লাগতে পারে। সেই জন্য মানুষ এই মুদ্রাস্ফীতির কারণেও এই অর্থের সময়ের মূল্যকে মানুষ পছন্দ করে। 4 নাম্বার, বিনিয়োগের সুযোগ। বিনিয়োগের সুযোগ একটা অপার সম্ভাবনার সুযোগ, কারণ মানুষের কাছে যদি হাতে টাকা থাকে তাহলে মানুষ বিনিয়োগ করতে পারে। বর্তমানে 100 টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে সেটার উপর ডিপেন্ড করে এই বিনিয়োগের সুযোগ। এখন ভবিষ্যতে যদি আমি 100 টাকা পাই, বর্তমানে 100 টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে যদি আমি 100 টাকা পাই, তাহলে আমি ওই বিনিয়োগে আগ্রহী প্রকাশ করব না। কিন্তু আমি যদি
বর্তমানে 100 টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে 110 টাকা বা 20 টাকা পাই, তাহলে আমি অবশ্যই বিনিয়োগে উৎসাহিত হব। তাহলে আমরা জানলাম অর্থের সমান মূল্যের পছন্দনীয় কারণসমূহ, অতি সহজেই বোঝা গেল। এখন আমরা জানব অর্থের সমান মূল্যের গুরুত্ব। মানুষ কেন অর্থের সমান মূল্যের গুরুত্ব প্রদান করে? 1. আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। 2. বিনিয়োগ প্রকল্প নির্বাচন। 3. নগদ প্রাপ্তিকে অগ্রাধিকরণ। 4. অর্থের বর্তমান মূল্য নিরূপণ। 5. বর্তমান ভোগ অধিকার। আমরা এখন এটার বিস্তারিত পড়ব। 1. আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। এখানে মানুষ বিভিন্ন সময়ে আর্থিক সিদ্ধান্তগুলো নিতে পারে যে ভবিষ্যতে সে কত টাকা পাবে বা কত কিরূপ রিটার্ন আসবে তার বিনিয়োগ থেকে। সে এখানে এই আর্থিক সিদ্ধান্ত নিতে পারে কোন কারণে? কারণ সে ভবিষ্যতে টাকাগুলো বাট্টাকরণ করার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে পারে বিধায় তাই মানুষ আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিনিয়োগ প্রকল্প নির্বাচন। মানুষের কাছে টাকা থাকলে মানুষ অনেকগুলা বিনিয়োগ প্রকল্প থাকে, এখন কোন প্রকল্পটা সর্বোত্তম সে সেটাই গ্রহণ করবে। এখানে কেউ মৎস্য চাষ করতে পারে, কেউ ছাগল পালন করতে পারে, বা কেউ ব্যাংকে টাকা রাখতে পারে। এখন ওই টাকাকে, ওই ভবিষ্যৎ টাকাকে যখন বর্তমান মূল্যে রূপান্তর করবে, যে অঙ্কটা সবচেয়ে বেশি থাকবে সেখানেই মানুষ এই বিনিয়োগ করবে। নগদ প্রাপ্তিকে অগ্রাধিকার। কারণ মানুষ চাই নগদ প্রাপ্তি, মানুষ মাত্রই নগদ প্রাপ্তিতেই খুশি হয়। তাই যে প্রকল্প থেকে নগদ প্রাপ্তিটা অগ্রাধিকার ভিত্তিতে আসবে মানুষ সেই প্রকল্পটাকেই বেছে নেবে। অর্থের সময়ের মূল্য নিরূপণ। মানুষ চাইলেই ভবিষ্যতের অর্থের সময়ের মূল্যকে অতি সহজেই নিরূপণ করতে পারে। বর্তমান ভোগের অধিকার। বর্তমান ভোগের অধিকার একটা সময় মূল্যের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে দেখা গেছে যে আমি আমার অর্থ বর্তমানে ভোগের জন্য ব্যবহার করতে পারি। সাপোজ এখন করোনার সময়, এখন আমি চাইলেও কোথাও বেড়াতে যেতে পারবো না, কারণ বিভিন্ন বিধিনিষেধ থাকার কারণে। তার মানে কি, আমি এখন আমার এই অর্থ বা সময়কে আমি ভোগ করতে পারছি না। কিন্তু যখন সময় ভালো ছিল তখন চাইলেও কিন্তু আমি এই বিভিন্ন ভ্রমণে যেতে পারতাম। তাহলে অতি সহজেই বোঝা গেল এই অর্থের সময়ের মূল্যের গুরুত্ব। আমি আরেকবার বলে দিচ্ছি, অর্থের সময়ের মূল্যের গুরুত্ব হলো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ প্রকল্প নির্বাচন, নগদ প্রাপ্তিকে অগ্রাধিকরণ, অর্থের বর্তমান মূল্য নিরূপণ, বর্তমান ভোগ অধিকার। তাহলে অতি সুন্দরভাবে এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারলা যে অর্থের সময়ের মূল্যের গুরুত্ব। এখন আমরা পড়ব অর্থের সময়ের মূল্যের সুবিধা। 1. বিনিয়োগ সুবিধা। 2. প্রকৃত আয় নির্ণয়। 3. ঋণের কিস্তি নির্ণয়। 4. সুদের হার নির্ণয়। 5. ঝুঁকি ব্যবস্থাপনা। তো আমি এগুলা একটু একটু করে বুঝাই দিয়েছি তোমাদের জন্য। বিনিয়োগ সুবিধা, অর্থের সময়ের মূল্যের ক্ষেত্রে এটা একটা খুব বিশাল বড় বিনিয়োগের সুবিধা। এখান থেকে মানুষ চাইলে বিভিন্ন প্রকল্পতে বিনিয়োগ করতে পারে। প্রকৃত আয় নির্ণয়, মানুষের ভবিষ্যতে কত টাকা আয় হলো বা বর্তমান মূল্য, এই দুটোর পার্থক্যই হলো প্রকৃত আয়। মানুষ চাইলেই বা কেউ চাইলেও তার প্রকৃত আয় সহজেই নির্ণয় করতে পারে। ঋণের কিস্তি নির্ণয়, এখানে অতি সহজেই ঋণের কিস্তি নির্ণয় করা যায়। তার মানে ভবিষ্যতে আমি কোনো ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে ঋণ গ্রহণ করলে এখানে প্রতি মাসিক বা বছরে বা সাপ্তাহিক অন্তর অন্তর যে কিস্তি প্রদান করতে হবে তার নিরূপণ করা যায় অতি সহজেই। সুদের হার নির্ণয়, এখানে চাইলেও সুদের হার সহজেই নির্ণয় করা যায়। তার মানে কি, মানে এখানে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ, এই দুই সুদের ভিতরে কোন সুদটা কার্যকর হবে তা সহজেই নির্ণয় করা যায়। ঝুঁকি ব্যবস্থাপনা, এই উক্ত প্রকল্পতে ব্যাপক পরিমাণ ঝুঁকি আছে। কোন ঝুঁকিটা সবচেয়ে সর্বনিম্ন সেই প্রকল্পটিকে বাছাই করে আমরা সহজেই আমাদের এই অর্থ বিনিয়োগ করতে পারবো। তাহলে অর্থের সময়ের মূল্য সুবিধায় আমরা অতি সহজেই বুঝতে পারলাম। তারপরে আছে অর্থের সময়ের মূল্য নির্ধারক সমূহ। তার মানে কোন কোন
নির্ধারকগুলা অর্থের সময়ের মূল্য নির্ধারণ করতে সাহায্য করে। 1 সুদের হার, 2 সুদের প্রকৃতি, 3 সঞ্চয় প্রবণতা, 4 সময়, 5 মুদ্রাস্ফীতি, 6 ভোগ, 7 বিনিয়োগ, 8 বিনিয়োগ ঝুঁকি। 1 নম্বর সুদের হার। প্রত্যেকটা দেশের উপরে সরকার নিয়ন্ত্রিত সুদের হার বিদ্যমান। এখানে সরকারই নিয়ন্ত্রণ করে দিবে সুদের হার। সুদের হারে কম হলে আমার টাকাটা কম দিতে হবে, যদি সুদের হার উচ্চ হয় বা বেশি হয় তাহলে আমাকে সুদের পরিমাণটাও বেশি দিতে হবে। সুদের প্রকৃতি, এখানে আগের মতোই বললাম যে এটা কি সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ, এখানে তা আলোচনা করা হয়। 3 নাম্বার সঞ্চয় প্রবণতা, তার মানে কি আমাদের সমাজের মানুষগুলা কিরূপ সঞ্চয় প্রবণতা, এখানে কি সবাই কি ভোগ বিলাসিতায় ব্যস্ত না সবাই সঞ্চয়ের উপর নির্ভরশীল, এই দুটোর উপরে বেছে নিতে হয়। আমার এখানে সঞ্চয়ের প্রবণতাটাই। সময়ের সাথে সাথে যে অর্থের সময় মূল্য পরিবর্তন হয় তা আমরা সবসময় জেনে থাকি। 5 নাম্বার মুদ্রাস্ফীতি। যে দেশের মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি সেই দেশে সুদের হারটাও অনেক বেশি থাকে। ভোগ প্রবণতা, দেখা গেছে যে সাধারণত মানুষ ভোগ প্রবণতার দিকেই বেশি নির্ভরশীলতা হয়, কারণ ভোগের উপরে নির্ভর করে দেশের বা অর্থনৈতিক উন্নয়নটা বা সময়ের মূল্যটা ভোগের উপরেও অনেক অংশে নির্ভরশীল, কারণ যে অঞ্চলের মানুষ বেশি ভোগ করবে সেখানে সঞ্চয়টাও কম হবে। বিনিয়োগের সুযোগ, এখানে একটা বিনিয়োগের বিশাল বড় সুযোগ তৈরি হয়। 4 নাম্বার বিনিয়োগের ঝুঁকি। এখান থেকে আমি আমার বিনিয়োগ প্রকল্পগুলোকে সহজেই ঝুঁকি সর্বনিম্ন কোনটা সেটা আমি নির্বাচন করতে পারবো আমার এই অর্থের সময় মূল্য ব্যবহার করে। এখন আমরা দেখব মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে সুদের হারটা প্রযোজ্য হয় সেগুলা চক্রবৃদ্ধির সুদের হারটা আমরা এখন এই বোর্ডের মাধ্যমে দেখব। এটা অবশ্যই 1 ইয়ার অর্থাৎ 1 বছর। 1 বছরের জন্য এই অঙ্কটা প্রযোজ্য। যদি একাধিক বছর হয় তখন সেই বছরের সাথে গুণ করে এটা বের করতে হবে। তাহলে আমি 1 বছরেরটা আগে দেখাই দিচ্ছি, পরবর্তীতে অঙ্ক করার সময় যদি একাধিক বছর থাকে তখন আমি কিভাবে বের করতে হবে তাও দেখাই দিব। 1 মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির যে সূত্রটা বা চক্রবৃদ্ধি নির্ণয় করার যে পদ্ধতিটা সেটা আমি দেখাই দিচ্ছি। 1 নাম্বার 6 মান্থ, যদি বলা থাকে অঙ্কে 6 মাস পর পর সুদ প্রদান করা হয়, তার মানে কি হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে 2 বার, 12 মাস বছরে 2 বার। আবার যদি থাকে 3 মান্থ অর্থাৎ কোয়ার্টারলি, অর্থাৎ 3 মাস পর পর যদি দেওয়া থাকে তাহলে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা দাঁড়াবে 4। আবার 2 মান্থ যদি বলা থাকে যে 2 মাস অন্তর অন্তর, অর্থাৎ বাই মান্থ, অর্থাৎ 2 মাস পর পর, তাহলে 6 বার। আবার যদি দেওয়া থাকে 1 মান্থ মানে 1 মাস পর পর, অর্থাৎ মান্থলি, তার মানে কত হচ্ছে 12 বার। আবার যদি দেওয়া থাকে 7 ডেজ অর্থাৎ উইকলি, 52 সপ্তাহে 1 বছর, তাহলে সহজেই আমরা বের করতে পারবো। আবার দেওয়া থাকে এভরিডে মানে ডেইলি, যেটা তোমাদের সরল সুদের ক্ষেত্রে কার্যকর হবে, সেটা যদি দেওয়া থাকে তাহলে সুদের পরিমাণ দাঁড়াবে বা 365 টাইমস, মানে প্রতিদিনকার 365 দিনে 1 বছর, সেজন্য 365। আর এখানে 7 ডেজ অর্থাৎ 52 সপ্তাহে 1 বছর, তাই 52 সপ্তাহ। 1 মান্থ মানে মান্থলি, মানে 12 মাসে 1 বছর, সেজন্য 12। বাই মান্থ মানে 2 মাস পর পর, সেজন্য 6। কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস পর পর, অর্থাৎ 4। হাফ ইয়ারলি অর্থাৎ অর্ধবার্ষিকী যেটাই আমরা বলি, সেটা 2 বার। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন দেখব অর্থের ভবিষ্যৎ মূল্যের সূত্র। এই অর্থের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের
প্রত্যেক বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা আছে ফাইনাল পরীক্ষা, সেখানে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে অর্থের বর্তমান মূল্য সম্পর্কে আলোচনা করব, কিন্তু এখন আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যের সম্পর্কে আলোচনা করব। এখানে অর্থের ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলা স্পষ্টভাবে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি সূত্রগুলা তোমাদেরকে বোঝার স্বার্থে এক এক করে বলতেছি। এক, ফিউচার ভ্যালু সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইডেড বাই এ। এটা হলো যদি বছরে একবার সুদ দেওয়া হয়, যদি বছরে একবার সুদ দেওয়া হয়। 2 নাম্বারটা দেখো, পিভি সমান সমান পিভি 1 প্লাস ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট টু দি পাওয়ার এন প্লাস পিভি 2 প্লাস ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট এন। অর্থাৎ যদি এখানে ধারাবাহিকভাবে বা প্রত্যেক বছরে অবিরাম বা 5 বছর পর পর যে অসম হবে, অসম নগদ প্রবাহ, অর্থাৎ যদি আমাদের নগদ প্রবাহ ধারাবাহিকভাবে অসম হয়, তাহলে আমরা এই 2 নাম্বার সূত্র ব্যবহার করব। 3 নাম্বার সূত্র, যদি পিভি সমান সমান এফভি সমান সমান পিভি ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইডেড বাই এন ব্র্যাকেট এন মাল্টিপল এন। অর্থাৎ যদি একাধিকবার চক্রবৃদ্ধি, তার মানে বছরের এর আগের যেটা দেখালাম সেটা যদি থাকে যে 6 মাস পর পর অন্তর সুদ বা প্রত্যেক মাসে বা সাপ্তাহিক বা মাসিক ভাবে যে সুদটা দেওয়া হবে, তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা ব্যবহার করব। এখন 4 নাম্বার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখানে এ মানে হলো অ্যামাউন্ট বা যে কিস্তির পরিমাণটা সেটা থাকবে, তারপরে বাকিগুলা এ প্লাস আই ডিভাইডেড বাই এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। খুব সহজ সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা হলো ফিউচার ভ্যালু অ্যানুইটি। যদি এখানে চক্রবৃদ্ধি সংখ্যা একাধিক, মানে একাধিকবার যদি আমরা চক্রবৃদ্ধি সংখ্যা ব্যবহার করি, তাহলে আমরা এটা ব্যবহার করব। 6 নাম্বার এফভিএডি, অর্থাৎ এখানে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ। এটা হলো খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, এই সূত্রটা আমরা ব্যবহার করব, যেটা তোমাদের ক্লাসেও আমি কয়েকবার পড়াইছি। আবার ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, যদি এটাও চক্রবৃদ্ধি থাকে তাহলে এভাবে ব্যবহার করব। আরেকটা 8 নাম্বার ফিউচার ভ্যালু, এই সূত্রটা আমরা ব্যবহার করব এককালীন টাকা প্রদান করা হলে। অর্থাৎ আমি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলাম, মাসে মাসে আজীবন আমি যে টাকা পাবো সেই টাকা বের করার জন্য আমি এই সূত্র ব্যবহার করব, এককালীন। আরেকটা বিষয় লক্ষণীয়, খুব স্পষ্টভাবে মনে রাখবা, এই 4 এবং 5 নাম্বার যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা শুধুমাত্র বছর শেষে, অর্থাৎ যদি টাকার পরিমাণ বছর শেষে দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করব 6 এবং 7 নাম্বারে, যদি বছরের শুরুতে যদি আমার টাকা প্রদান করতে হয়, তাহলে আমি 6 এবং 7 নাম্বার, এবং বছরের শেষে যদি টাকা প্রদান করতে হয় তাহলে 4 এবং 5 নাম্বার সূত্র ব্যবহার করব। এখন আমি 5 নাম্বার সূত্র ব্যবহার করে একটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি।
এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো বিস্তারিত এখানে প্রত্যেকটা অঙ্ক একটা একটা আমি করে দেখাবো এর পরবর্তী ক্লাসে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমি যে অঙ্কটা দেখালাম সেই অঙ্কের যে 5 নাম্বার সূত্রটা ছিল সেই 5 নাম্বার সূত্রের একটা অঙ্ক আমি তোমাকে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি 1 থেকে সম্পূর্ণ অঙ্কগুলো একটা একটা করে দেখাই দিব। তো আমি এখন এই 5 নাম্বার যে সূত্রটা ছিল 5 নাম্বার সূত্রের একটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি। এই অঙ্কটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো এক সময় এই অঙ্কটা আসছিল, সালটা আমার মনে নাই। তো তোমাদের এই অঙ্কটা আমি এখন করাচ্ছি। অঙ্কটা আগে বুঝো, বুঝার পরে তারপরে আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো, ইউ হ্যাভ টু প্ল্যান বাই এ মোটরসাইকেল 6 years from now, অর্থাৎ তুমি এখন থেকে 6 বছর পরে একটা মোটরসাইকেল কেনার জন্য চিন্তা ভাবনা করছো। দ্য প্রাইস অফ দ্য মোটরসাইকেল উইল বি 6 লাখ, তার মানে মোটরসাইকেলের যে মূল্যটা আছে সেটার মূল্য হলো কত? 6 লক্ষ টাকা। ইউ ওয়ান্ট টু অ্যাকুমুলেটেড দিস মানি ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট বাই মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ তুমি একটা ব্যাংক থেকে মাসিক কিস্তিতে এই টাকা তুমি পরিশোধ করবা। হুইচ ইজ গিভেন ইউ, মানে সে তোমাকে দিচ্ছে 12% ইন্টারেস্ট, মানে কি 12% সুদ। তাহলে হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তার মানে তোমার মাসিক কিস্তিটা কত? তাহলে এটা যে চক্রবৃদ্ধির অঙ্ক, তাতে আমি এই মান্থলি দোয়াতেই আমি এটা বুঝতে পারছি যে এটা চক্রবৃদ্ধির একটা অঙ্ক। তাহলে যেহেতু কিস্তির কথা উল্লেখ আছে, ইনস্টলমেন্ট, তাহলে কি হবে? এটা অবশ্যই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির অঙ্ক হবে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান সমান এ সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই 1 প্লাস 1 ডিভাইডেড বাই I divided by m bracket n into m minus 1, তারপর আছে I divided by m, এটা সূত্র। আমি এখানে এগুলো লিখে রাখছি যাতে তোমাদের সুবিধার্থে। তাহলে আমরা আগে সূত্রটা পেলাম, তাহলে আমরা এগুলো একটু পূরণ করি। প্রথমে কি আছে? ফিউচার ভ্যালু, তার মানে ভবিষ্যৎ মূল্য, এটা কত দাঁড়াবে? এখানে স্পষ্ট দেওয়া আছে 6 লাখ। পেলাম। এটা কি প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু মানে কত? মানে ভবিষ্যৎ মূল্যটা আছে 6 লক্ষ টাকা। তারপর দেওয়া আছে আয়, ইন্টারেস্ট মানে সুদের হার কত দেওয়া আছে? স্পষ্ট ভাবে এখানে উল্লেখ করা আছে 12%। আমরা এটাকে এভাবেও লিখতে পারি। এন ইকুয়াল টু কত দেওয়া আছে? 6 ইয়ার্স। এম কি আছে? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধি কিভাবে পাবো? এখানে দেওয়া আছে দিস মান্থ, হোয়াট ইজ দ্য মান্থলি ইনস্টলমেন্ট, তার মানে কি তোমার মাসিক। তার মানে আমরা জানি প্রত্যেক মাসে যদি আমি একবার করে দিই তাহলে আমি কতবার দিব? 12 বার। নিচে হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্টটা কত? এ সমান সমান কত? এই এ সমান সমান যত, এটা বের করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা সূত্রটা লিখছি, উই নো ফিউচার ভ্যালুর যে সূত্রটা আছে এটা, তার পরবর্তীতে আমরা এখন মান বসাই। মান বসালে পাই 6 লক্ষ সমান সমান এর মান আমরা বের করব 1 প্লাস আই কত আছে? 12, 0.12, এম কত আছে? 12, ব্র্যাকেট এন সমান সমান বছর 6 পূরণ এম সমান সমান 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.12, তাহলে মান বসালাম।
মান বসানোর পরে আমরা এখন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এটুকের মান বের করে ফেলি। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা পেলাম। এখন এটা সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে খুব সুন্দরভাবে এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের, এ সমান সমান পূরণ 104.71 সমান সমান 6 লাখ। সুতরাং এ সমান সমান কত? অর্থাৎ আমরা প্রতি মাসে 6 বছরে 5,730 টাকা করে মাসিক কিস্তি দিয়ে আমরা 6 বছর পরে কাঙ্ক্ষিত মোটরসাইকেল ক্রয় করতে পারবো। তাহলে দেখলাম খুবই ইজি একটা অঙ্ক। এটা তোমাদের 10 মার্কের জন্য আসে, অনেক সময় 4 মার্কের জন্য আসে। তার মানে কি, খুব সহজেই তোমরা এই অঙ্কটা করতে পারবা এবং বুঝতে পারবা। তোমরা অঙ্কটা বারবার ভালো করে দেখবা, দেখার পরে সমাধানটা করবা। আর সমাধান করার সময় অবশ্যই এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের যে বাকিগুলা সূত্র আছে তার প্রত্যেকটাই আমি একটা একটা করে দেখিয়ে দিব পরবর্তী ক্লাসে। তো আমি আমার অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং সকল শিক্ষক মণ্ডলীকে এবং আমার আদরের ছাত্রীদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকের মতো এখানেই অনার্স বিবিএ হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রীদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনা মহামারীর সময়ে আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, আমি এই দোয়াই করি। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।